9th জুলাই 2016 মহেশ প্যাটেল সকালবেলা ব্রেকফাস্ট করে সে তার কাজের জন্য বেরোবে। ঘর থেকে বেরিয়ে সে সবে বাইকটা স্টার্ট দিয়েছে, হঠাৎই তার মনে পড়ে সে তার মোবাইলটা ঘরে রেখে দিয়েছে। সে বাইরে থেকেই চিৎকার করে তার ওয়াইফ গোপীকে কল আউট করে। গোপী বেরিয়ে এসে বলে যে তুমি চিৎকার চেঁচামেচি কেন করছো? তখন মহেশ বলে, আরে ডাইনিং টেবিলে আমি আমার ফোনটা ফেলে এসেছি, একটু নিয়ে আসবে? তখন গোপী বলে ঠিক আছে আমি নিয়ে আসছি। এইবার গোপী ডাইনিং টেবিলে সেই ফোনটা নিয়ে সোজা যখন তাকে দিতে যাবে, ঘরের মধ্যে একটা জলের বালতি রাখা ছিল, সেই বালতির মধ্যে টুক করে ফোনটা পড়ে যায় এবং এইটা দেখে সে রীতিমতন ভয় পেয়ে যায়। মহেশের মুড মেজাজ লাস্ট কয়েক বছর ধরেই ঠিক থাকে না, সে আগে এমন ছিল না এবং এর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে মহেশের একটা ডিসপিউটেড প্রপার্টি আছে, সেইটা নিয়ে মহেশ আর তার যে 3 ভাই আছে তাদের মধ্যে কন্টিনিউয়াস ঝামেলা চলতে থাকে। এই কেসটা কোর্টে পর্যন্ত চলে গেছে। তো মহেশকে সে যখন এই ব্যাপারটা বলে, মহেশ রীতিমতন রেগে যায়। তার ফোনটা তার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল, ব্যাংকের ডিটেলস, তারপর বাইরে যে প্রপার্টি ডিলাররা আছে তারা এই ফোনেই ফোন করে। সে ওয়াইফের উপর একটু অর্ধেক বোকাশোকা করেই সোজা সেই মোবাইলটা নিয়ে নিয়ারেস্ট যে রিপেয়ারিং শপ আছে সেখানে দিয়ে সে তার কাজে চলে যায়। মহেশ তার বাড়ি হচ্ছে ভারতের গুজরাটের আহমেদাবাদের একটা পশ কলোনিতে। ছোটোখাটো ব্যবসা আছে, ভালোই সমস্ত কিছু চলছিল। ফ্যামিলি থেকে সে তার ওয়াইফকে নিয়ে একটু আলাদা থাকে। তার মা বাবা তাকে কোনোদিন সাপোর্ট করেনি, এইটা তার বরাবরই মনে হয়েছে। আর যখন জমি জমা ভাগের ব্যাপার আসে তখন তার মা বাবা তার যে ভাই দাদারা আছে তাদেরকেই বেশি সাপোর্ট করেছে এবং সেই একটা জমি ছিল যেটা এই 3 ভাই দাবি করেছিল। তো এই কারণে সেটা নিয়ে অনেক ডিসপিউট এবং এই ডিসপিউটের কারণেই মহেশ সোজা চলে যায় কোর্টে। এবার ওই জমিটা কি করে বিক্রি করা যায় সেইটার অনেক রকম প্ল্যান এই মহেশ খুঁজছিল। 2015 ডিসেম্বর মাস, তার যে মেয়ে আছে সেই মেয়ের যে স্কুল আছে, স্কুলে 25শে ডিসেম্বরের জন্য একটা ফাংশান হচ্ছে এবং সেই ফাংশানে একজনের সাথে পরিচয় হয়ে যায়। তার সন্তানও ওই স্কুলেই পড়ে এবং সেই পরিচয়টা আস্তে আস্তে বন্ধুত্বের রূপ নেয়। অ্যাকচুয়ালি সেখানে একে অপরের দরকারটা ভালো করে মিটছিল। তার কারণ মহেশের দরকার ছিল একটা প্রপার্টি ডিলার, যে ওই ডিসপিউটেড ল্যান্ডটার কোনো একটা ব্যবস্থা করতে পারবে আইনগতভাবে এবং বিক্রিগতভাবে। তো এই ক্ষেত্রে সেই লোকটা যার নাম হচ্ছে দশরথ, সে কিন্তু এই ব্যাপারে একদম সিদ্ধহস্ত ছিল। তো ওই দিন কথাবার্তার পর যখন মহেশ বুঝতে পারে এই দশরথ তাকে এই কেসে হেল্প করতে পারবে, সেই থেকে আস্তে আস্তে তাদের মধ্যে কানেকশন হতে থাকে। 9 জুলাই রাত্রেবেলা যখন মহেশ বাড়িতে ফেরে তখন তার ওয়াইফ গোপীকে বলে যে কালকে ওই দশরথ দাদার ফার্ম হাউসে একটা বড় পার্টি আছে, আমি যাব, তুমি চিন্তা করবে না, আমি রাত্রেবেলার দিকে ফিরে আসবো, কিন্তু ওখানে গিয়ে তুমি বেশি ড্রিঙ্ক করবে না এবং রাত্রেবেলা তুমি সাবধানে আসবে। তো বলেছে ঠিক আছে। এবার 10th জুলাই ঠিক দুপুর নাগাদ এই মহেশ প্যাটেল সেই পার্টির জন্য বেরিয়ে যায়। এবার পার্টির জন্য বেরিয়ে সেখানে পার্টি করে। রাত্রেবেলা যখন সে ফিরছে হঠাৎই তার আর কোনো খোঁজ পাওয়া যায় না, সেখান থেকে সে নিরুদ্দেশ। পরের দিন সকালবেলা যখন গোপী দেখে এখনও মহেশ বাড়িতে ফেরেনি, তখন সে তার ফোন থেকে এই দশরথকে ফোন করে। এবার দশরথকে ফোন করলে দশরথ বলে যে রাত্রেবেলা ওই 11টা কি 11:30 নাগাদ তোমার হাজব্যান্ড এখান থেকে বেরিয়ে গেছিলো, সে এখানে এসে কোনো ড্রিঙ্কও করেনি। এবার সোজা এই গোপী পুলিশ থানায় চলে যায়, পুরো ব্যাপারটা বলে। এবার পুলিশ নিয়ে এই গোপী নিয়ারেস্ট যত হসপিটাল আছে সেখানে যখন খোঁজাখুঁজি করে তখন একটা হসপিটালে তার হাজব্যান্ডের ডেড বডি পায়। তার হাজব্যান্ডের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে তার হাজব্যান্ড যখন ওই পার্টি থেকে ফেরত আসছিল তখন চাডোলা থেকে চাঁদিশার যাওয়ার জন্য যে রাস্তা আছে সেই রাস্তার একটা জায়গায় একটা গাড়ি তাকে ধাক্কা মেরে দেয়। এবার ময়না তদন্তের জন্য তার বডিটাকে পাঠিয়ে দেয়। পুলিশ একটা অ্যাক্সিডেন্টাল মৃত্যুর কেস এখানে রেজিস্টার করে। এবার পুলিশ যখন ওই প্লেসে যায়, গিয়ে যখন পুরো জিনিসটা এক্সামিন করে তখন পুলিশের না মনে একটা সন্দেহ হয়। তাদের মনে হয় যে একটা ব্যক্তির
তার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে তার মৃত্যুও হয়ে গেছে, কিন্তু তার যে বাইকটা আছে না, সেই বাইকের অবস্থা খুব একটা খারাপ হয়নি। কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্টে, স্পেশালি যেখানে বাইক অ্যাক্সিডেন্ট হয়, সেইখানে কিন্তু বাইকের অবস্থা রীতিমতন খারাপ হয়ে যায়। তো এই ক্ষেত্রে বাইকে কয়েকটা স্ক্র্যাচেস আছে, কিছু ঘষার সাইন আছে, এছাড়া কিন্তু তেমন কোনো দাগ নেই। এটা কেন? পুলিশ এই জায়গা থেকে একটু কোথাও যেন সন্দেহ করতে থাকে। এবার তারা ওয়েট করে ময়না তদন্তের রিপোর্টের জন্য। ময়না তদন্তের রিপোর্ট 3 দিন পর চলে আসে এবং সেই রিপোর্টটা বেশ পুলিশকে চমকে দেয়। তারা দেখতে পায় যে এই যে মহেশ প্যাটেল আছে, তার মৃত্যুর আগে তার সাথে বেশ মারপিট করা হয়েছিল, তার গায়ে বেশ কিছু আঘাত আছে এবং তার উপর থেকে কোনো একটা ভারী কিছু একাধিকবার গেছে। ময়নাতদন্তের রিপোর্টে কখনো বলা হবে না যে গাড়ি গেছে, লরি গেছে বা অন্য কিছু গেছে। বলা হবে যে একটা এরকম ওজনের কিছু একটা গেছে, একটা ট্রমা আছে, এরকম বলা হবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা পুলিশ দেখে কোথাও না কোথাও বুঝতে পারে যে এই মৃত্যুটা নর্মাল না, এটা কোনো অ্যাক্সিডেন্টাল মৃত্যু না, এটা মোস্ট প্রবাবলি একটা খুন। কিন্তু সেটা পুলিশ প্রমাণ করবে কি করে? এইদিকে পুলিশের কাছে কোনো সিসিটিভি ফুটেজ নেই, কোনো টেকনিক্যাল এভিডেন্সও সেই মতন নেই, কোন গাড়ি মেরেছে সেটারও কোনো গ্যারান্টি নেই। গোপীকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন বলে যে সে একটা ফার্ম হাউসে পার্টি করতে গেছিল এবং যার ফার্ম হাউসে গেছিলো তার নাম হচ্ছে দশরথ। তার মেয়ে আমার মেয়ের সাথে একই স্কুলে পড়ে, সেখান থেকেই আমাদের পরিচয় এবং সেই আমাদের প্রপার্টিটা বিক্রি করতে হেল্প করতো। তো তার ফার্ম হাউসে যখন গেছে আপনি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। পুলিশ এবার দশরথকে জিজ্ঞাসাবাদ করে, তখন দশরথ বলে যে আমার ফার্ম হাউসে এসেছিল, একসাথে গল্প করি, আড্ডা দিই, তারপর ওই রাত্রেবেলা 11টা কি 11:30 নাগাদ সে তার বাইক নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। এবার ওই ফার্ম হাউসেও কোনো সিসিটিভি ছিল না। তো এই ক্ষেত্রে কোনো প্রমাণ কিন্তু পুলিশের কাছে সেইভাবে নেই। উল্টো দিকে পুলিশের এই কেসটা দেখে কোথাও যেন একটা গট আপ ম্যাচ মনে হচ্ছিল। তাদের মনে হচ্ছিল যে ক্রিমিনাল যে এই ক্রাইমটা করেছে সে খুবই কাছে আছে, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না, সে একটা জাল বুনছে। তো এই কারণে পুলিশ এবার একটা সবথেকে কঠিন পদ্ধতি অবলম্বন করতে চলেছিল, সেটা হচ্ছে ডাম্প ডেটা। সেটাকে কালেক্ট করে সেটার থেকে কোনো প্রমাণ পাওয়া যায় কি না সেটা দেখা। এবার ডাম্প ডেটা কি? যখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক এক্স্যাক্টলি সেই সময় ওই রাস্তা, ওই জায়গাতে কটা ফোন নাম্বার অ্যাক্টিভেট ছিল। তো এই রকম প্রায় আশেপাশে গ্রামগঞ্জ ছিল, তো প্রায় লাখখানিক ফোন নাম্বার তারা কালেক্ট করার পর তার মধ্যে বাঁচতে 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 তারা 4টে নাম্বারে এসে লাস্ট পর্যন্ত স্টে করে। এবার এই যে 4টে নাম্বার, সেটা পুলিশ কি করে যাচাই বাছাই করলো? এক, যারা ওখানে থাকে তাদের কথা ছেড়ে দিন, তারা তো ওখানে সবসময় থাকে, কিন্তু যারা নতুন এবং যার সাথে কোনোভাবে এই মহেশের কানেকশান আছে, অথবা মহেশ যেখানে ব্যবসা করে সেখানে তার কানেকশান আছে, অথবা মহেশের বাড়ি যেখানে সেইখানে কোনোভাবে কোনো কানেকশান আছে, বা আগে কল হয়েছে, এরকম কিছু। তো এই ক্ষেত্রে এই 4টে নাম্বার বাছার পর তারা চেক করে কল ডিটেল রেকর্ড কার? গোপীর। এবার গোপীর ফোনের সাথে এই 4টে ফোনের কোনো ম্যাচিং নেই। কখনো এই 4 জনের মধ্যে একজনও এই গোপীকে ফোন করেনি, না গোপী এই 4 জনকে ফোন করেছে। এবার মহেশের নাম্বারটা দেখা হয়। মহেশের নাম্বার দেখলেও সেখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে মহেশ এই 4 জনকে চিনত না এবং এই 4 জনও এই মহেশকে চিনত না। এইবার দেখা হয় দশরথের নাম্বার, এবং দশরথের নাম্বার দেখা মাত্রই পুলিশ দেখতে পারে এই দশরথ এই 4 জনকে চিনত এবং এই 4 জনও এই দশরথকে চিনত। উল্টো দিকে এই দশরথ এই গোপী আর এই যে মহেশ প্যাটেল আছে তাদের 2 জনকেও চিনত। এবার ওই 4 জনকে আইডেন্টিফাই করে পুলিশ অ্যারেস্ট করে নেয় নেক্সট ডে। এবার তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার পরেই তারা মুখ খুলতে শুরু করে এবং তারা মুখ খুলেই বলে দেয় যে এই সমস্ত কিছুর প্ল্যানিং করেছে এই দশরথ। আমরা দশরথের কথাই এই মহেশ প্যাটেলকে হত্যা করে গাড়ি অ্যাক্সিডেন্টের রূপ দেখিয়ে কিভাবে কি ঘটনা হয়েছিল, কেন হয়েছিল। তাহলে পুরো ঘটনাটা হচ্ছে এইটা যে 2015 সালের মাঝামাঝি দিকে একদিন
এই যে গোপী প্যাটেল আছে সে তার মেয়েকে স্কুলে দিতে গেছে। স্কুলের বাদবাকি গার্জিয়ানরাও এসছে। সেই সময় এক গার্জিয়ান ছিল, তার নাম হচ্ছে এই দশরথ। সেইখান থেকে তাদের মধ্যে পরিচয় হয়। এই পরিচয় হওয়ার পর তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বটা একটা অবৈধ সম্পর্কের রূপ নেয়। কিন্তু গোপী আর এই দশরথের সবসময় মনে হতো যে কোথাও না কোথাও তাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কের ব্যাপারে এই মহেশ না জানতে পারে। কিন্তু মহেশ জানুক আর না জানুক তাদের এই সম্পর্কটা কন্টিনিউ রাখতে হবে। তাদের মনে দিনকে দিন ভয় বাড়তে থাকে। উল্টো দিকে এই গোপী আবার একটু ট্র্যাডিশনাল ছিল। সে মহেশকে ডিভোর্সও দিতে চাইতো না। কেন? উল্টো দিকে দশরথও সে বিবাহিত, সেও ডিভোর্স দিতে চাইতো না। গোপীর ডিভোর্স না দেওয়ার কারণটা হচ্ছে গোপী এই ডিভোর্সটাকে সমাজের সামনে একটা মানহানি স্বরূপ দেখে। সেভাবে যদি আমি মহেশকে ডিভোর্স দিয়ে দিই তাহলে সবাই আমার চরিত্রের উপর কোশ্চেন তুলে দেবে। তো এই কারণে ওকে ডিভোর্স দেবো না, জাস্ট তলায় তলায় এই সম্পর্কটা মেনটেন করব। উল্টো দিকে এই দুজনের আবার মনে মনে ভয়, যদি কোনো দিন মহেশ জানতে পারে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো তাহলে কি করা যায়? তাহলে এই মহেশকে না একটা অ্যাক্সিডেন্টের রূপ দিয়ে তার মৃত্যুটা যদি ঘটিয়ে দেওয়া যায় তাহলে একদম সমস্ত কিছু সলভ হয়ে যাবে। সেই কারণে তারা প্ল্যান করছে। এই কারণে এই যে 9th জুলাই 2016 ফোনটা সে ঘরে ভুলে গেছিল। তারপর যখন গোপী ফোনটা তাকে দিতে চায় সেটা বালতির মধ্যে পড়ে গেছিলো অ্যাক্সিডেন্টালি না, সেটা গোপী ইচ্ছা করে ওই জলের মধ্যে চুবিয়ে দিয়েছিল যাতে সে ফোনটা না নিয়ে যেতে পারে, তার লোকেশনটা যাতে পুলিশ কোনোভাবে ট্র্যাক না করতে পারে। এইবার দশরথ তাকে ইনভাইট করেছিল তার ফার্ম হাউসে পার্টির জন্য। সেই পার্টির সময় এই যে 4 জন যাদের ফোন নাম্বার ওখানে ট্র্যাক হয়েছিল তারাও ছিল। তারা সবাই মিলে এনজয় করে, ফুর্তি করে, মদ্যপান করে এবং সেইখানে পিটিয়েই তাকে অর্ধমৃত অবস্থায় রেখে দেয়। দশরথ তার নিজের ফোনটা ওই ফার্ম হাউসে রেখে যাতে পুলিশ ট্র্যাক না করতে পারে তারা 5 জন মিলে এই মহেশকে সোজা একটা রাস্তার সাইডে নিয়ে যায়। সেইখানে তাকে ফেলে দেয়। ফেলে তার উপর থেকে বেশ কয়েকবার গাড়ি চালিয়ে দেয়। তার বাইকটা সাইডেই দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়। কয়েকটা তাতে পাথর দিয়ে কিছু ঘষা ঘষা হয় যাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম বোঝা যায়। তো এই ক্ষেত্রে পুলিশের এই সন্দেহ থেকে এই 5 জন পুরোপুরি ধরা পড়ে। স্কুলের ফাংশানে যে এই যে দশরথ আর মহেশের মিট হয়েছিল সেই মিটটাও কিন্তু টোটালি এই গোপী প্ল্যান করেছিল। আর সব থেকে অবাক করা কথা হচ্ছে এই যে দশরথ আছে সে আদেও কোনো প্রপার্টি ডিলার নয়। এই প্রপার্টি ডিলারের পুরো প্ল্যানিংটাই তারা ওই যে জমি বিক্রি আছে তাহলে দশরথকে কি করে ইন্ট্রোডিউস করাবে, তো ইন্ট্রোডিউস করার মাধ্যমটাই এটা ছিল যাতে দশরথের সাথে কখনো এই গোপীকে দেখে নিলে এই মহেশ যাতে সন্দেহ না করে। উল্টো দিকে যখন দরকার পড়বে তখন এই দশরথ যেন এই মহেশকে ডাইরেক্ট উপরে পাঠিয়ে দিতে পারে। তার জন্য তো পরিচয় দরকার। সেই কারণে এই পুরো জিনিসটা এই দশরথ এবং মহেশের ওয়াইফ গোপী 8 মাস ধরে প্ল্যান করেছিল। প্ল্যানের সমস্ত কিছুই ঠিক ছিল, কিন্তু ভুল তাদের অন্য একটা জায়গায় হয়ে গেছিলো। সেটা এই দশরথ যাদেরকে দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের ফোন নাম্বারের সাথে ডাইরেক্ট কানেকশন। 2017 সালে এই কেসটার ট্রায়াল শুরু হয় এবং বর্তমানে এরা সবাই জেলেই আছে। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এবং এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে।